বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বাবা আছেন সিনিয়র সাংবাদিক এবং বিএফইউজের সাবেক মহাসচিব এম এ আজিজ, এবং আমার ডানের রয়েছেন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএসের নির্বাহী পরিচালক এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অর্থনীতির সহকারী অধ্যাপক পারভেজ করিম আব্বাসী। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আর মাত্র কয়েকটা দিন বাকি নির্বাচনের। নির্বাচন নিয়ে নানা রকমের আশা নিরাশা, উৎসব, আনন্দ, ফুর্তি, নানা কথা বলা হচ্ছে নানাভাবে। আবার সমাজের কোনো কোনো স্তরে নানা রকমের উদ্বেগ উৎকণ্ঠ রয়েছে নির্বাচনকে ঘিরে। আমি দুটো সার্ভে রিপোর্ট দেখছিলাম। একটি রিপোর্ট বলছে যে আওয়ামী লীগের সমর্থকরা 48% বিএনপিকে ভোট দেবে, 30% জামায়াত ইসলামীকে ভোট দেবে, 6 to 7% এনসিপিকে ভোট দেবে এবং বাকিরা অন্যান্যদেরকে ভোট দেবে। 8% কোনো সিদ্ধান্ত এখনও নেয়নি। আরেকটা সার্ভে রিপোর্ট দেখছিলাম, সেটাও প্রায় 4টে প্রতিষ্ঠান মিলে করেছে। যে রিপোর্ট বলছে যে 33% ভোটার বিএনপিকে ভোট দেবে, 32% ভোটার জামায়াত ইসলামীকে ভোট দেবে, 6 to 7% ভোটার এনসিপিকে ভোট দেবে। তো এই হচ্ছে সর্বশেষ দুটো সার্ভে রিপোর্ট। আমার যেটা প্রশ্ন আপনাদের দুজনের কাছে আমি বুঝতে চাইছি যে এই সামনের কয়েকটা দিন নির্বাচনের কেমন যাবে বলে মনে হচ্ছে এবং শেষ পর্যন্ত নির্বাচনটা কেমন হতে যাচ্ছে? বিষয় এম এ আজিজ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সহ আলোচক এবং দর্শক শ্রোতা। দেখেন, ভোট হওয়ার সম্ভাবনা 50-50, কারণ ভোটের মাঠে খুব উত্তেজনা। কারণ এবারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ভাষায়, ওবায়দুল কাদেরের ভাষায়, তলে তলে বেশ উত্তপ্ত এবং তলে তলে পাশ করার জন্য মরিয়া। যেমন ধরেন পোস্টাল ব্যালট আসছে, সেই পোস্টাল ব্যালট আপনার সরকার নিয়ন্ত্রণ করতে পারে নাই। পোস্টাল ব্যালট মিডল ইস্টের প্রায় কান্ট্রিতে আমার কাছে ভিডিও আছে, কথাও হচ্ছে, একটি দলের লোকজনের কাছে পোস্টাল ব্যালট জড়ো হয়েছে এবং সেগুলো আসতেছে। তারপরে ভোট স্থানান্তর, বাংলাদেশের ইতিহাসে প্রায় 8 লাখ ভোটার স্থানান্তর হয়েছে। ধরেন বরিশালের ভোট চলে আসছে ঢাকায়, ঢাকার ভোট চলে গেছে আমাকে। অর্থাৎ একটি দলের ভোট যেখানে কম, ধরেন 5,000, 10,000, 8,000 ভোট কম, সেখানে ভোট চলে আসছে। এবং সেখানে ভোট যে চলে আসছে এটা খুব কঠিন। ভোট চলে আসা মানে ভোট এনআইডি চেঞ্জ করতে হবে তো। এবং ভোট আপনি চেঞ্জ যদি করতে চান তাহলে আপনার ধরেন বাসা ভাড়ায় থাকলেও বাসা ভাড়ার রিসিট, ইলেকট্রিক বিল, বিদ্যুৎ বিল, পানির বিল, এই জাতীয় ডকুমেন্ট লাগে। সে ডকুমেন্ট লাগে নাই, ট্রান্সফার হয়ে গেছে ভোট। এখন সেখানে প্রশ্ন হলো যে কি, ইলেকশন কমিশনের অধস্তন অফিসারও গ্রেপ্তার হয়েছে এই কারণে। অর্থাৎ ওখানে তাকে হয়তো খুশি করে কোনো কাগজ লাগে না, একটা দরখাস্ত দিলে ভোটের ট্রান্সফার হয়ে গেছে। এইটা একটা। 2 হলো ধরেন এই কিছুদিন আগেই আপনি দেখলেন ধরা পড়েছে অনেক জায়গায় এনআইডি চায় নারীরা গিয়ে বোরকা পরে, এবং বিকাশ নাম্বার চায়। বলেন এনআইডি নাম্বার তো অনেকটাই বলা যায় আপনার পার্সোনাল ব্যাপার, আর বিকাশ নাম্বার দিয়ে কী হবে ইলেকশনে বলেন? নিশ্চয়ই টাকা দেওয়া হবে, একটা কিছু বেনিফিট টাকা। এখন ইলেকশন কমিশন এই সবগুলোকে কিন্তু বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার নজরুল ইসলাম খান, এটা নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান, তিনি কিন্তু অভিযোগ করেছেন এবং অভিযোগ এন্টারটেইন করেছে ইলেকশন কমিশন, এবং সবটার ব্যাপারে কিন্তু অ্যাকশানে গেছে। দ্বিতীয়টা হচ্ছে সর্বশেষ, জামাতের আমির আপনার মেসেজ হ্যাক করেছে, এক্স হ্যান্ডেল হ্যাক করেছে। অনেক প্রশ্ন যেমন ধরেন না, উনি নারী বিদ্বেষী একটা স্ট্যাটাস দিয়েছেন, পরে ওনারা বলেছেন যে এটা আল জাজিরায় সাক্ষাৎকার দিয়েছিল। ওখানে তিনি বলেছেন, আমি ভদ্র ভাষায় বলছি, যে বায়োলজিক্যাল কারণেই নারীরা জামাতের প্রধান হতে পারবে না। এবং আমি ওটার কথা বলছি না, নারীদের ওই কাজে কর্মজীবী নারীদের সম্পর্কে বাইরে যারা যায় তারা খুব ভালনারেবল হয়ে যায়। হ্যাঁ, তো এই কথার পরে ধরেন তখন এইটার সাথে অনেকটা মিল আছে, যে স্ট্যাটাসটা দিয়েছে অনেকটা মিল আছে এরকমই। শেষে একটা শব্দ, ওই প্রস্টিটিউট শব্দ, ভালনারেবল মানে ওই কথাই বলার চেষ্টা করেছে। তো সুতরাং যে মেসেজটা গেছে সেটা কিন্তু জামাতের আমির যে আল জাজিরায় সাক্ষাৎকার দিয়েছিল তার সাথে সম্পর্ক আছে। 2, আপনার এইটাকে শেয়ার দিয়েছে
জামাতেরই একটা নেতা এটাকে ফার্স্ট শেয়ার দিছে, এবং 9 ঘন্টা পরে তখন বলা হয়েছে যে এইটা যে হ্যাক করা হয়েছে তার সাথে সাথে উদ্ধার করা হয়েছে। তাহলে আমার বক্তব্য হলো যে জামাতের আমির বলেন, বিএনপির চেয়ারম্যান বলেন, এই ধরনের গুরুত্বপূর্ণ লোক তারা তো নিজে মোবাইল হ্যান্ডেল করে না, তারা তো নিশ্চয়ই তার অ্যাসিস্ট্যান্ট করুক কিংবা না করুক, তাদেরটা তাদেরই, তারপরে দায়িত্ব তাদের নিতে হবে। হ্যাঁ, শেয়ার দিছে 9 ঘন্টা পরে তারা নাকি টের পাইছে। আমার জানা মতো, আমি সায়েন্সের ছাত্র, যদি কোনো টেলিফোন অ্যান্ড্রয়েড ফোন হয় হ্যাক করলে বা আইফোন হয়, তাহলে কিন্তু আসবে, মেসেজ আসবে তোমার এটা, তাহলে এতক্ষণ পরে 9 ঘন্টা পরে টের পেলো কী করে? তারা মামলা করেছে গভীর রাতের পরে, তো তারা হ্যাক করলো কেন? এখন ধরেন এটা শুনলাম যে এসবি এটা ইনভেস্টিগেশনের দাওয়াত পেয়েছে এবং সেখানে একজন জুনিয়র অফিসার বঙ্গভবনে জুনিয়র অফিসার তার মোবাইলের মাধ্যমে এটা নাকি হ্যাকটা হয়েছে। এবং আমরা জেনেছি যে পুরো রাষ্ট্রযন্ত্রই নাকি এটা নিয়ে খুব তৎপর হয়ে উঠেছে, এবং কেন এত তৎপর, ইনক্লুডিং চিফ অ্যাডভাইজারের অফিসও নাকি তৎপর খুব। একজনের অ্যান্ড্রয়েড আরেকটা ফোনের মাধ্যমে এটা হ্যাক হয়, এই প্রথম শুনলাম। আমি কিন্তু শুনি নাই কোনোদিন এটা হ্যাক করা যায়। আপনার ফোনে আমি হ্যাক করব অন্যের মোবাইল দিয়ে, এটা আমার জানা নেই। 2, একে প্রথমে নেওয়া হয়েছে ডিবি, তাকে ওই অফিসারকে নিচে যে তারা বলার চেষ্টা করেছে যে তাকে আমরা টিমের সদস্য হিসেবে ইনভেস্টিগেশনের সাহায্যে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে বলছে সে যদি সম্পর্ক দেখা যায় তাহলে তাকে আমরা গ্রেপ্তার দেখাবো। এখন শোনা যাচ্ছে যে তার নাকি সংশ্লিষ্টতা পাইছে। এখন ধরেন রাষ্ট্রপতি আছে, রাষ্ট্রপতিকে সরাই দিতে পারলে এটা অংশ হইতে পারে, সরাইতে পারলে সব কিছু দখল হয়ে গেল, প্রথমে বিসমিল্লাহ দখল শুরু হয়ে গেল। তো এই জন্যই আমি বলছি সব কিছু মিলে একটা ওই প্ল্যানের মাধ্যমে পুরা গেমের অংশ হিসেবে এই ষড়যন্ত্রটা চলছে, যে রেজাল্ট যাতে একটা অনুকূলে, যেমন ধরেন প্রধান উপদেষ্টা বলেছেন না, তরুণরা অনেকেই জিতবে, আবার অনেকে মন্ত্রীও হবে। আবার বরাবরই দেখছি জামাত এবং এনসিপি যা বলে সেই দাবি মানে। এখন তো দেখা যাচ্ছে 11 দল এবং আরেকদিকে মানে জামাতের নেতৃত্বে 11 দল এবং আপনার বিএনপির নেতৃত্বে আরও কিছু দল, ঠিক নাই, জোট নাই, ঠিকই বিকৃতভাবে আছে। তো এখন যেটা সরকারের দুর্বলতা যেটা লক্ষ্য করা যাচ্ছে, এটা সরকারের দুর্বলতা কিন্তু এনসিপি এবং জামাতের দিকে মনেই হচ্ছে। নাইলে এই যে পোস্টাল ব্যালট এগুলো কেন, এটা বঙ্গভবনেরটা আপনার তদন্তে নামায় দিল, এগুলোর তদন্তে নামাইল না কেন এখনো? আবার ওই যে যেটা বললাম যে সিল বানাচ্ছে, সিল কেন বানাবে? ব্যালট বানাচ্ছে, সিল বানাতে আগে তো আমাদের অভিজ্ঞতা আছে, দিনের ভোট রাত্রে হয়, রাত্রে সিল হয়, অমুক হয় তমুক হয়, ভোট কেন্দ্রে ভোটার না যেতে দেওয়া। তো সিল বানাবে কেন বলেন? সিল সহ ধরা পড়ছে তো। তো এই জন্য বলছি যে টোটাল একটা ষড়যন্ত্রের ভিতরে চলছে। এখন ধরেন নির্বাচন কোনো কারণে হলো, হওয়ার পরে আপনি দেখেন, হওয়ার পরে বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে, এবং জুলাই সনদে লেখা আছে। আচ্ছা, আমি একটু পরে আসি। এই নির্বাচন হলে কি হবে, মানে হলে আপনি কি যেটা বলতে চাইছিলেন আমি জানি না আপনি কি বলবেন, আমি সেটা আপনার কাছ থেকে শুনে তার আগে তো অফিসার পারভেজ করিম আব্বাসের কাছ থেকে শুনি। যে প্রশ্নটা আমি রেখেছিলাম যে কয়েকটা দিন আছে, কেমন দেখছেন সামনের দিনগুলো নির্বাচন পর্যন্ত, এবং নির্বাচন সম্পর্কে সামগ্রিকভাবে আপনার কি বক্তব্য? ধন্যবাদ। এম এ আজিজ অনেকগুলো প্রসঙ্গ তুলেছেন, প্রত্যেকটি হচ্ছে যে তাৎপর্যপূর্ণ, যেটাকে ইংরেজিতে বলে রেলিভেন্ট, একটাও উড়ানো যায় না। এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দাবি, এবং ওটা দিয়ে শুরু করছি, যে বাংলাদেশের ইতিহাস সর্বকালের সর্বশ্রেষ্ঠ নির্বাচন এবার হবে। কিন্তু উইথ অল ডিউ রেসপেক্ট, সম্মান রেখেই বলছি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নির্বাচন তো বাদ দেন, একটি নিকৃষ্ট নির্বাচন হওয়ারও তো আলামত দেখছি না। আপনি এখন বলবেন যে কেন? প্রথমত আজিজ ভাই যেগুলো বললেন এগুলোর পুনরাবৃত্তি করব না। এবার আপনি যদি বলুন বিএনপি জোটের সমর্থক হন বা জামায়াতে ইসলামীর জোটের সমর্থক, ওরাও কিন্তু একটা ফোর্স, এটাকে ইগনোর করে লাভ নাই। আপনারা কিন্তু যখন দেখবেন যে সব জায়গায় এরকম হচ্ছে, ইরেগুলারিটি হচ্ছে, বা যেখানে হচ্ছে মনে হচ্ছে যে, যেটা সাদা চোখে দেখে মনে হচ্ছে যে একটা ভোট রিগিং বা হচ্ছে ভোট ট্যাম্পারিং, ইলেকশন রিগিং পর্যন্ত এখানে একটা অ্যাটেম্প্ট এখানে হচ্ছে। এবং
আপনার সঙ্গে সঙ্গে যখন আপনি দেখছেন যে সর্বময় ক্ষমতার যে অধিকারী যে প্রতিষ্ঠান এখন ইলেকশন কমিশন, তার কেমন যেন একটা ক্ষেত্র বিশেষে হচ্ছে যে অনেক সময় তাদের নীরব থাকছে, বা রিয়াকশন যদি হয় তাহলে হচ্ছে মানুষের হইচই হওয়ার পর বা মিডিয়া এখানে 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 ক্রিটিসিজম হওয়ার পর তারা তখন তৎপর হচ্ছে। তো এতগুলো যখন এমন সিচুয়েশন দেখছি, এবং বিএনপিতে এখানে আমরা আমরা দুটো দলই এখন মনে করছে তারা ক্ষমতায় জিতে চলে যাবে, ক্ষমতায় নির্বাচন হলেই ক্ষমতায় তারা চলে যাবে। এবং আপনি যদি সার্ভেগুলো দেখেন, সার্ভেতেও কিন্তু এখানে বলা হচ্ছে যে বিএনপি জামাতে সে কিছু অংশ এগিয়ে আছে। বিএনপির এখানে যারা এখানে হচ্ছে অন্ধ সমর্থক তারা বলবে যে এটা ক্লিন সুইপ হয়ে যেতে পারে। আবার জামাতে ইসলামীর বলছে এখানে যে সার্ভেতে এখানে আমরা দেখলাম তো সার্ভে এখানে বের হলো, এখানে বলছে আওয়ামী লীগের অন্তত 30% বোধহয় এখানে হচ্ছে জামাতকে এখানে হচ্ছে সমর্থকরা তারা জামাতকে ভোট দিবে। 48 এবং জামাতের অ্যালাইজদের আবার আলাদা 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 ভাগ আছে। সুতরাং বিএনপি 48% আর বাকি অ্যালাইজদের দিলে হচ্ছে প্রায় ওদেরও 40% তো হয়ে যাবে। তো আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে জামাত কিন্তু ইনরোড করে ফেলেছে। এখন দুটো জোটই মনে করছে যে ক্ষমতা হতে দ্বার প্রান্তে, এবং তার সাথে সাথে আপনি বাংলাদেশের সাথে যেটা আরও বড় আমাদের গভীর সমস্যা হয়ে গেছে যে এই রাজনৈতিক দলগুলোকে দিয়ে আমাদের বিদেশি শক্তিগুলো তাদের প্রক্সি ওয়ার খেলছে। এর মধ্যে আমরা অনেকগুলো আমরা নিদর্শন পেলাম। একটা তো চোখের সামনে আছে যে ওয়াশিংটন পোস্টের যে এখানে ইন্টারভিউটা হলো, সেটাও কিন্তু আমি বলবো যে এটা এই মানে নিউজ লিক বা এখানে একটা অফ দ্য রেকর্ড কনভারসেশন থেকে এখানে যেটা এখানে আর্টিকেল হিসেবে আসছে। তো এখন অন্য একটা প্রশ্ন হতে পারে যে ডিপ্লোম্যাটিক প্রপার্টি একটা আছে যে অফ দ্য রেকর্ড কনভারসেশন রিপোর্ট করা উচিত না, ওটা আলাদা বিষয়। কিন্তু এখানে যখন আপনি দেখছেন যে একটা দেশ মানে দেশ মধ্যে যুক্তরাষ্ট্র সরাসরিভাবে বলি, তার এখানে দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তা একটা ব্যক্তি একটা পার্টিকুলার একটা পলিটিক্যাল দলের প্রতি ওনার একটা এক ধরনের একটা সমর্থন না হলেও এক ধরনের একটা সহানুভূতি আছে বা ফ্যাসিনেশন আছে, সেখানেও কিন্তু আপনি দেখছেন যে নিরপেক্ষতার প্রশ্নটা উঠছে। এবং জামাতে ক্যান্ডিডেট তো কয়েকজনকে আমি দেখলাম যে সোশ্যাল মিডিয়া নিউজ পেপারে তারা ক্লেম করছে যে যুক্তরাষ্ট্র হচ্ছে জামাত ইসলামীর পক্ষে এখানে সমর্থন দিচ্ছে। কারণ এটাও ইলেকশন কমিশনের চোখে আসছে না কি না এটা আমি জানি না, কিংবা ইলেকশন কমিশনের এখানে কোনো স্টেপ নিয়েছে না কিনা তাও জানি না। এবং আমরা জানি যে পশ্চিমা বিশ্বে তো একটা ধরনের সমর্থন আছে। ভারতের সাথে যে ইকুয়েশনটা এখন ওটাও পুরোপুরি ক্লিয়ার না। ভারত এখানে ইন্ডিকেট করেছে হচ্ছে যে বিএনপির সাথে এখানে ওরা কাজ করতে প্রস্তুত, কিন্তু আমরা তার সাথে সাথে দেখছি যে জামাতের সাথেও কিন্তু তাদের নেগোসিয়েশন চলছে। এবং ভারতও এখন এখানে এই দেশে এখানে অদূর ভবিষ্যতে নির্বাচনের পরে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা হবে না কিনা ওখানকার পর্যবেক্ষকরা চিন্তিত আছে। এবং নতুন হচ্ছে যে খেলোয়াড় যারা আছে বা পুরনো খেলোয়াড় নতুন বেশি আসছে এখানে, যে এর মধ্যে পাকিস্তান আছে, ওর সাথে হচ্ছে তুরস্ক আছে, ওর সাথে কাতার আছে, তাদেরও আমরা দেখছি ওখানে হচ্ছে ওরা যথেষ্ট এঙ্গেজ করছে। এবং আন্দাজ করা যাচ্ছে যে ওদের এক ধরনের সমর্থন জামাতে ইসলামী জোটের প্রতি পাওয়া যাচ্ছে। তো এটা কখন হয়? যখন আপনি দেখুন একটা দেশের ইনক্লুডিং চায়না, এবং চায়নাও এখানে আমরা দেখছি যে জামায়াতে ইসলামীর সাথে এবং বিএনপির সাথে ওরা এনগেজ করেছে। কিন্তু জামায়াতে ইসলামীও আমরা দেখলাম যে চীনের সাথে কিন্তু ওদের এক ধরনের হৃদ্যতা এখানে এস্টাবলিশ করেছে। তো একটা দেশে এখানে হচ্ছে যে যখন একটা রাজনৈতিক এখানে একটা স্থিতিশীলতা যখন খুব দুর্বল হয়, একটা দেশের যখন প্রাতিষ্ঠানিক এখানে এই দুর্বলতা থাকে, একটা দেশের মধ্যে যখন একতা না থাকে, তখন দেখি যে পরাশক্তিগুলো যারা আছে তারা তাদের জাতীয় স্বার্থের জন্য ওরা কিন্তু এখানকার পণ বা দাবার গুটি হিসেবে ওরা জড়িত হয়ে যাচ্ছে। এবং আপনি এর সাথে সাথে দেখেন এবং অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে যে আমরা ইলেকশনের সময় আমরা জানি যে আইসোলেটেড ইনসিডেন্টস হবে, কিন্তু আমরা দেখলাম যে ক্যান্টনমেন্টে এখানে জামাতের একজন ক্যান্ডিডেট, যেখানে নির্বাচিত ক্যান্ডিডেট আছে, ওনার যেভাবে বচসা হলো এখানে জাহাঙ্গীর গেটের সামনে বোধহয়, তো ওটা তো হলো ওই বডি ক্যামেরা থেকে এখানে আসছে। তো এটা নিয়েও নানান ধরনের প্রশ্ন আসছে। একটা বাংলাদেশে তো আমাদের এটা তো স্বীকার করতে হবে, সশস্ত্র বাহিনী হচ্ছে একটা পেশাদারি একটা সংস্থা, তো ওদেরকে এইভাবে হচ্ছে কটাক্ষ করে কথা বলা এবং এটা নিয়েও যে এখানে ইলেকশন কমিশন কোনো রোল নেয়, এটাও একটা প্রশ্ন। এবং ইলেকশন কমিশন এবং টু আ সার্টেন এক্সটেন্ট অন্তর্বর্তীকালীন সরকারের তো আমার এখনও মনে হচ্ছে নির্বাচন বাদে ওদের সব কিছু আগ্রহ আছে। গণভোটের ব্যাপারে ওরা মৌখিক অনেক কথা বলছেন, কিন্তু গণভোটে কি কি বিষয়ে ভোট দেওয়া হবে, বেশিরভাগ আমি সাধারণ মানুষের সাথে যে আলাপ করেছি তারা কিন্তু গণভোটের ব্যাপারে ওরা কিন্তু বেশি একটা জানে না। দেখুন, তাহলে এত সেন্সিটাইজেশন হয় না।
এবং ইলেকশন হওয়ার আগে এই অন্তর্বর্তীকালীন সরকারের যেটা প্রধান এখানে হচ্ছে দায়িত্ব হচ্ছে ইলেকশনের ব্যাপারে আইন পরিস্থিতি, আইন শৃঙ্খলা অবস্থা, এখানে সার্বিক অবস্থা উন্নতি করা, তদারকি করা, ইন্টার মিনিস্ট্রিয়াল এবং ইন্টার এজেন্সি কোঅর্ডিনেশন করা। এটা না করে ওরা হচ্ছে শেষ মুহূর্তে ইলেকশন 3 দিন আগে ওরা হচ্ছে অ্যাগ্রিমেন্ট সাইন করতে ওরা ব্যস্ত হয়ে যাচ্ছে। আপনি যুক্তরাষ্ট্রে গিয়ে আপনি দেখবেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এখন 3 দিন আগে হচ্ছে ইলেকশনে উনি গিয়ে অ্যাগ্রিমেন্ট সাইন করবেন যুক্তরাষ্ট্রে, যেটা তো নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট আছে, যেটা স্বচ্ছতা বা জবাবদিহিতা, এটার এই দুইটা যে প্রিন্সিপাল এটা এগেনস্টে এরা ফ্লাই করে। এটা অন্তর্বর্তীকালীন সরকারের অনেকেই হচ্ছে উপদেষ্টারা আজীবন বলে গেছেন যে লিপ সার্ভিস দিয়েছেন, যেখানে দেশে এখানে গুড গভর্নেন্স হওয়া উচিত, সুশাসন হওয়া উচিত, ইত্যাদি ইত্যাদি। আপনি এর সাথে সাথে দেখেন যে 1 মাস আগে থেকে আমাদের যতগুলো পোর্ট আছে এগুলো, পোর্ট করতে শুধু এখানে কমার্শিয়াল ইম্পর্টেন্স না, ইকোনমিক ইম্পর্টেন্স না, স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স এবং সিকিউরিটি রিলেটেড ইম্পর্টেন্স। তো ডিফেন্স ফোর্সের সাথে আর্ম ফোর্সেসের সাথে ওই রকম কনসালটেশন না করে, যেটা আমাদের রিপোর্টে আছে, ওরা একের পর এক হচ্ছে ওরা হচ্ছে লিজ করে গেছে। এবং একটা হচ্ছে 33 বছর একটা অ্যাগ্রিমেন্ট করেছে লালদিয়া এখানে পতেঙ্গার এখানে টার্মিনালের সাথে, এটা হচ্ছে ডেনমার্কের এপিএম টার্মিনালের সাথে, পানগাওয়ার ইনল্যান্ড কন্টেইনার টার্মিনালের সাথে 22 বছরে একটা চুক্তি সাইন করেছে সুইজারল্যান্ডের এখানে মেডলক এসএ করে। এবং সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল যেটা হচ্ছে যে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল চিটাগং পোর্টে, ওটা ওরা সাইন করতে চাচ্ছে ইউএই ডিপি ওয়ার্ল্ড সাথে, যে পটেঙ্গা কন্টেইনার টার্মিনাল, যেটা নিয়ে কিন্তু এখানে পোর্টের আপনি জানেন যে এখানে কর্মচারীরা কিন্তু এখনও কিন্তু এখানে আন্দোলন করে যাচ্ছে। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল সবচেয়ে লাভজনক একটা সংস্থা ছিল। তো এই যে পোর্টগুলো অন্তর্বর্তীকালীন সরকার চলে যাওয়ার আগে ওরা যে এখানে সাইন করছে, রাজনৈতিক দলগুলোর সাথে কি আমার তো মনে হয় না কোনো রাজনৈতিক বড় দলগুলোর সাথে ওরা কোনো আলাপ আলোচনা করেছে বা কনসেনসাস করেছে, বা ওদের ওদের ওরা এমওইউ সাইনও করতে পারতো। এই আনহোলি হেজটা কেন, এত তাড়াহুড়া কেন? বা পাকিস্তান থেকে JF-17 ফাইটারগুলো কিনতে হবে, এটার জন্য কেন এত কেন ওদের হচ্ছে তাড়াহুড়া? আমরা তো দেখলাম হচ্ছে আমাদের সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজে যে আমাদের যে ন্যাশনাল ডায়ালগুলো আছে, ওখানে এবি পার্টির এক ক্যান্ডিডেট তো বলেই দিলেন যে ওনারা ইলেকশন কমিশনের কাছে বলছিলেন যে যেখানে ভোটিং হয়, যে ভোটিং বুথসগুলো এখানে সিসি ক্যামেরা থাকা উচিত, যাতে হচ্ছে কোনো ধরনের অনিয়ম না হয়। ইলেকশন কমিশন বলে পাঠিয়েছে, ওনার ভাষ্য, আমার না, এবার রেকর্ডেড আছে যে ইলেকশন কমিশনের কাছে পয়সা নেই, ইলেকশন কমিশনের কাছে পয়সা নেই এখানে হচ্ছে সিসি ক্যামেরা ইনস্টল করার জন্য JF-17 আমরা ফাইটারগুলো আমরা কিনে ফেলছি। আপনি দেখুন এখানে, বা চায়নার সাথে ড্রোন ফ্যাক্টরি করব, এটার জন্য একটা অ্যাগ্রিমেন্ট সাইন করা, বা ভারতের যে সাথে যে মিরসরাই যেখানে যে আমরা যে স্পেশাল ইকোনমিক জোন ছিল, 1 সপ্তাহ আগে এখানে বাদ দিয়ে দেওয়া, এইগুলো কেন আমরা করছি? অন্তর্বর্তীকালীন সরকার করছে, সরকার মানে তো আমরা। এবং তাহলে হচ্ছে যে নবনির্বাচিত যে সরকার হবে, হোক বিএনপি, যদি নির্বাচনটা হয় সুষ্ঠুভাবে, এবং আমি চাই সুষ্ঠুভাবে নির্বাচন হোক, কিন্তু বিএনপি ক্ষমতায় আসুক বা জামায়াতে ইসলামী ক্ষমতায় আসুক, তাহলে একটা অনির্বাচিত সরকারের বড় বড় সিদ্ধান্ত ওরা এর উপর দায় বর্তাবে। এবং এই যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট যেগুলো সাইন করা হচ্ছে, প্রত্যেকটা টার্মিনালে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, মানে আমরা জানি না যে আমরা এখানে কতটুকু আমরা এখানে ছাড় দিচ্ছি হচ্ছে বিদেশি কোম্পানিকে। যুক্তরাষ্ট্র সুপার পাওয়ার, তার সাথে আমার কনসেশনে যেতেই হবে, কিন্তু তার সাথে আমরা কতটুকু ছাড় দিলাম নন ডিসক্লোজার এগ্রিমেন্ট? একমাত্র 3টি কি 4টি দেশ আছে সারা বিশ্বে যারা হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট সাইন করেছে। কি লুকানোর আছে? এবং আপনার যদি প্রায়োরিটি চলেই যায় যে আপনার হচ্ছে যে সব চুক্তিগুলো স্বাক্ষর করার জন্যে, বা হচ্ছে আপনার কাছের লোকগুলোকে পদবি দিয়ে এখানে ধরে রাখার জন্য, তখন হচ্ছে আপনার ইলেকশন থেকে তো প্রায়োরিটিটা সরে যাবে। বা আপনি হচ্ছে ভারতের সাথে এখানে হচ্ছে, আমি জানি ভারতের সাথে আমাদের 101টা জেনুইন সমস্যা আছে। ভারত চায় এখানে হচ্ছে ওদের একটা হেজিমনি এস্টাবলিশ করে, প্রত্যেকটি বড় দেশই চায়। এবং শেখ হাসিনাকে যেহেতু ওরা আশ্রয় দিয়েছে, এবং শেখ হাসিনাকে এখানে আওয়ামী লীগের যে অনেক দ্বন্দ্বিত যারা নেতারা যারা আছে ওখান থেকে নানান ধরনের প্রচারণা করে ভারতকে সঠিক কারণে এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এখানে ওদেরকে হচ্ছে ক্রিটিসাইজ করছে। কিন্তু ভারতের ন্যাশনাল সিকিউরিটি কনসার্ন, যেমন নর্থ ইস্টের স্টেটসগুলো, যে বারবার আমরা 7 সিস্টার নিয়ে আমরা উস্কানিমূলক আচরণ করছি, কেন? আমরা কি চাইছি যে ভারত আমাদের সাথে একটা ডিসপ্রপোর্শনেট অ্যাক্ট করুক? এটা কিন্তু একটা প্রশ্ন। বা মোস্তাফিজের এখানে হচ্ছে যে আইসিসি যে এখানে একটা আইপিএল এর জন্য যেখানে চাপ দিয়ে এখানে অন্যায়ভাবে বিতরণ করে দিল, কিন্তু তা বলে পুরো বাংলাদেশ ক্রিকেট টিমকে T20 থেকে খেলা থেকে বঞ্চিত করলাম কেন? এবং এটা কি হচ্ছে যে আমরা কি স্পোর্টস ডিপ্লোমেসিটাকে আমরা করছি কি পলিটিক্যাল ফায়দার জন্য? ভারত যেমন বাংলাদেশ কার্ড খেলে, ভারত যেমন পাকিস্তান কার্ড খেলে এখানে ডোমেস্টিক পলিটিক্সে, আমার তো মনে হচ্ছে রাজনৈতিক দলগুলো একটা ভারত কার্ড খেলতেই পারে, কারণ ওরা রাজনীতির জন্য কেউ ধর্মকে ব্যবহার করে, কেউ জাতীয়তাবাদকে ব্যবহার করে, রাজনৈতিক দলগুলোকে মানায়, হ্যাঁ মানায়।
কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কি দায়িত্ব আছে বা কি কারণ আছে? এবং যুক্তরাষ্ট্রের সাথে যে তথাকথিত নৈকট্য আমরা মনে করছি যে এখন ডক্টর ইউনূসের আমলে এখানে এটা চলে আসে, আর চোখের সামনে তো আমরা তিনটে, আপনি পরের বার যদি সুযোগ দিবেন, এখানে হচ্ছে আমরা এই ইন্ডিয়া তো এখানে বুড়ো আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল ইউরোপিয়ান ইউনিয়নের সাথে, যেটা আমাদের সবচেয়ে বড় রপ্তানি বাজার, তার সাথে একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করেছে, যেখানে ইউরোপিয়ান ইউনিয়ন বলেছে ভারতীয় আমদানির উপর 90% ওরা হচ্ছে শুল্ক সরিয়ে দেবে, 93% পর্যন্ত চলে যাবে। যুক্তরাষ্ট্র, যাতে আমরা বলেছিলাম যে আমাদের অনেকে খুশি হয়েছে যে 50% ট্যারিফ এখানে যে ভারতের উপর ইম্পোজ করেছে, ট্রেড ডিল এখানে ওরা সাইন করেছে, যেখানে হচ্ছে মাত্র ওখানে 50% থেকে 18% নামিয়ে এনেছে এবং আরও সামনে আনতে পারবে। প্রত্যেকটিতে কিন্তু রেডিমেড গার্মেন্টসের উপর কিন্তু শুল্কর ছাড় দিয়ে দেওয়া হয়েছে। এবং জয়শঙ্কর ডিসিতে এবং ভারতের এখানে হচ্ছে মিনিস্টার ফর এক্সটার্নাল অ্যাফেয়ার্স বা পররাষ্ট্রমন্ত্রী এখন চলে গেছেন হচ্ছে ওয়াশিংটন ডিসি। ওখানে কি আলাপ হচ্ছে আল্লাহ মালুম, আর ওনাদের কাছে যান। এবং রাজনাথ সিং কিন্তু ভারতের যে স্বরাষ্ট্র উপদেশ মন্ত্রী, উনি কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে এত টানাপোড়েনের মধ্যে 10 বছরের ডিফেন্স এগ্রিমেন্ট সাইন করে ফেলেছে। তো আমরা কোন দিক দিয়ে গেইন করলাম আমাকে যদি কেউ বুঝান। এবং তার সাথে সাথে হচ্ছে নির্বাচনে এখনও জামায়াতে ইসলামের আপনি ক্যান্ডিডেটদের বলবেন, ওরা বলবে যে ওরাও পুরোপুরি ভরসা পাচ্ছে না যে নির্বাচন স্বচ্ছ হচ্ছে না কিনা। বিএনপি যে এখানে আছে তাদের মধ্যে এখানে এক ধরনের একটা আশঙ্কা আছে। একমাত্র অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বলে দিচ্ছে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনস হবে। তো এই কনফিডেন্সটা কোথা থেকে আসে, যেখানে হচ্ছে জনসংঘ সংযোগ নেই, যেখানে বাস্তবতার সাথে কোনো সাচিজ আপনি শুনছিলেন এবং আপনি বলছিলেন যে নির্বাচন যদি হয়ও সেখান থেকে শুরু করতে পারেন, বা মিস্টার আব্বাসীর কথার সূত্র ধরেও আপনি শুরু করতে পারেন। আব্বাসী সাহেব যে কথাগুলি বলেছে এগুলোর যুক্ত করেই বলছি, হয়তো পরে বলতাম। তো আমি যে আগে বললাম এইগুলো যদি যুক্ত করেন তাহলে তো আপনি দেখেন 2018 সালের নির্বাচনের আগে আমি লিখেছিলাম ভূ রাজনীতির ফাঁদে বাংলাদেশ। এখন প্রকৃতপক্ষে এটা এক্সিকিউট হচ্ছে। এখন এই ফাঁদ থেকে বের হতে এখন দেখেন আরও বাড়তি ফাঁদ কী করে। দেখেন আমার হিসাবটা হচ্ছে, দেখেন আমাদের 12 তারিখে আপনার গণভোট এবং সংসদ নির্বাচন একসাথে হচ্ছে, অর্থাৎ গণপরিষদ, আসলে সংসদ নির্বাচন না, গণপরিষদ। এই পরিষদ নির্বাচিত হওয়ার পরে আপনি বলেন 30 কার্য দিবস, এই 180 কার্য দিবস পরে, অর্থাৎ 6 মাসের অধিক, প্রায় 7 মাস, এই গণপরিষদ ওই জুলাই সনদ যেটা তৈরি করে দিবে, সেটার উপরে কাজ করবে এবং এটা অটোমেটিক পাস হবে, সংসদে যেতে লাগবে না। এবং জুলাই সনদে পাশাপাশি যেটা সংস্কার কমিশন করবে সেটার ভিতরে সভাপতি নিযুক্ত হবে এবং সহসভাপতি নিযুক্ত হবে। ওখানে কিন্তু সংসদ সদস্য নাই, মানে প্রধানমন্ত্রী হওয়ার মতো কিছু নাই। তো এখন আপনি ধরেন মোটামুটিভাবে বলা যায় 7 থেকে 8 মাস এইখানে কোনো সরকার গঠন হবে না। তো সরকারে কে থাকবে? এখন ধরেন বিএনপি জিতলো আর জামাতি জিতলো, ওনারা বলছেন যে দুটোই একসঙ্গে কাজ করতে পারবে, গণপরিষদও কাজ করবে, স্বাভাবিক পার্লামেন্টও কাজ করবে, সরকারও গঠিত হবে, এই ব্যাখ্যাও দিচ্ছেন ওনারা। না, সরকার গঠন এটা তো বলে নাই, কখনো পাচ্ছেন না। আপনি যে জুলাই সনদে আছে সেটা তো বলবেন। এখন মানুষকে সন্তুষ্ট করার জন্য বললে তো হবে না। যেটা আছে সেটা হচ্ছে 160 কর্মদিবস পর্যন্ত এই সংস্কার পরিষদ হিসেবে থাকবে। এখানে তো আপনার 180 দিন, 80 কার্য দিবস, 100 কার্য দিবস মানে হচ্ছে 7 মাস প্রায়। আমাদের 2 দিন ডে অফ থাকে, আরও ছুটি ছাটা আছে, বা 7 মাস। তো আপনি দেখেন তারপরে হলো আবার 1 মাস পরে তখন সংসদ কার্যকরী হবে। তাহলে মোটামুটি 8 মাস কোনো সরকার, ইলেকশন হয়ে যাবে কিন্তু সরকার গঠন হবে না। তাহলে কি দাঁড়াবে? বিএনপি বলেন জিতলেও, জামাত জিতলেও এই 8 মাস ডক্টর ইউনূসের সরকারকে আপনার অ্যাকসেপ্ট করার পরিস্থিতি থাকবে দেশে? তখন তো সরকার অচল হয়ে যাবে। তখন তো হয় ইউনূস সরকারকে প্লেনে উঠে পালাইতে হবে, অথবা কি করবে আমি জানি না, দেশের অবস্থা কোথায় যাবে আমি জানি না। অর্থাৎ মুশকিল হতেছে যে ইলেকশন হতে পারে, নাও পারে। ইলেকশন যদি হয়ও তারপরেও তো সরকার গঠন হতে পারছে না। অর্থাৎ 8 মাস সরকার গঠন হচ্ছে না। এই 8 মাস কি হবে, দেশের কি হবে আপনি বলেন? সেখানে তো রাজনৈতিক ভ্যাকুয়াম তো খালি থাকবে না।
আপনি দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস তার কাজ করতে আছে, তার সাথে আরেকটা কথা, আপনি এই মিরপুর উত্তরা দিয়ে বাড়িতে যান, অর্ধেক জায়গা দখল করে ইউনূস মেডিকেল, ইউনূস নার্সিং হোম এসব হচ্ছে। হ্যাঁ, এত টাকা আসে কোত্থেকে বলেন? হ্যাঁ, এত টাকা আসে কোত্থেকে? এই প্রশ্ন তো আসবে। ইউনূস সাহেব এই যে ধরেন এনসিপি ছাত্রদের শুরুর থেকে এদেরকে একটা বারের জন্য বলে নাই যে তোমরা লেখাপড়াও করো বাবা, সরকারও থাকো। এখন তো এনসিপিটা তো খণ্ড বিখণ্ড হয়ে গেছে, একটা অংশ জামাতের সাথে গেছে, আর একটা অংশ আলাদা হয়ে পার্টি করছে, আর অংশ সব পদত্যাগ করতেছে, বাইরে চলে গেছে। তো এনসিপি একটা তো আছে, তো একটা অভ্যুত্থানের শক্তি, তো এটা তো 3 জন উপদেষ্টা ছিল, তারা সরকার থেকে বেরিয়ে আসছিল। এই শক্তিটাকেও যদি আলাদা ইন্ডিপেন্ডেন্ট রাখতো, হ্যাঁ, এবারে নির্বাচন যেতে হবে এমন না, থাকতো, তবুও প্রেশার গ্রুপ হিসেবে থাকলে সমাজটা হয়তো সঠিকভাবে চলতে পারতো, কিন্তু সেটা তো নাই। আপনি দেখেন নেপাল, শ্রীলঙ্কা বলেন, তারা তো ছাত্ররা তো শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত গেছে। আমাদের দেশে এই যে 5-6টা জেনারেশন গ্যাপ, এটা ডক্টর মোহাম্মদ ইউনূস যে এই দেশের যে জেনারেশন গ্যাপ, আপনি যেটা বলছিলেন যদি ইলেকশন যদি হয়ও, তারপরে আপনি কি দেখেন বলতে চাইছিলেন তখন শেষ করেননি? না, ইলেকশন যদি হয়ও, আমি তো বললাম হিসেব করে যে 7-8 মাস সরকার গঠন ওই হতে সমস্যার হয়। কথা বলছিলেন। সর- ফলাফল সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? কারণ না, বিএনপি তো ফলাফল বিএনপি জিতবে, আচ্ছা, এতে কোনো সন্দেহ নাই। বিএনপি জিতবে, কারণ হচ্ছে আপনি জরিপের দুইটা কথা বললেন, একটা জরিপ একটু আগে হয়েছে, 33% আর 32%। সর্বশেষ একটা জরিপ হচ্ছে 48% আওয়ামী লীগের লোকই বিএনপিকে ভোট দেবে। বিএনপির যে ভোট 48% আওয়ামী লীগের লোকই ভোট দিবে। অর্থাৎ এখন এই যে বললেন, এই যে জাহাঙ্গীর গেটের তাফালিং থেকে শুরু করে যেসব এই গোপন কাজ টাজ হচ্ছে, এতে করে মানুষ কিন্তু বুঝছে জামাত যদি সরকারে যায় তাহলে আমাদের আফগানিস্তান হওয়া, এই গুহায় অন্ধকার যুগে ঢোকার চাইতে অন্তত পক্ষে আওয়ামী লীগ তার ইন্টারেস্টটা বোঝে যে অন্তত বিএনপি ক্ষমতা আসলেও আমাদের ফেরার চান্স থাকবে। কিন্তু জামাত আসলে কিন্তু 10-12 বছর যুদ্ধ করেও আমেরিকা ওখান থেকে হাত গোটাইছে। সুতরাং এই কারণে আমি বলবো যে এখন ভোটটা একদিকে হেলে যাচ্ছে। ভোট সেক্ষেত্রে বিএনপি সরকার গঠন করবে, মেজরিটি পাবে। সেক্ষেত্রে কি যদি পরিস্থিতি সেরকম দাঁড়ায়, জামাত বা এনসিপি নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারে? কারণ করিডোরে আলোচনা আছে। পারে। অলরেডি এনসিপির কিছু কিছু দৃষ্টি আকর্ষণের জন্য নানান জায়গায় হাউকু করতেছে, অনেকে নির্বাচন থেকে ইতিমধ্যে ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। সুতরাং এনসিপি জামাত শেষ পর্যন্ত নির্বাচন বয়কটও করতে হবে। জামাত যদি এই যে কারণগুলো আপনি বললাম, কি মনে করেন তখন পরিস্থিতিটা কি দাঁড়াবে যদি এনসিপি এবং জামাত নির্বাচন থেকে সরে দাঁড়ায়? হ্যাঁ, তখন নির্বাচন হবে না, তখন আর ওই যে সরকার গঠন করতে পারলো না যে পরিস্থিতি, ওই পরিস্থিতিই হবে। একদল তো থাকে তখন, একদল বিএনপির সাথে একদল, আপনি বলবেন। কিন্তু আপনার কাছে আমার একটা প্রশ্ন যে কোনো ধরনের থ্রেট দেখেন কিনা নির্বাচন পর্যন্ত, সিকিউরিটি থ্রেট বা ভায়োলেন্সের কোনো আশঙ্কা? যদিও এখন পর্যন্ত মোটামুটি পিসফুলি কিছু কিছু ঘটনা ঘটেছে, কিন্তু এইটুকু বাংলাদেশে সব নির্বাচনেই ঘটে, সব সময় হয়, দুঃখজনক হলেও সত্যি। কিন্তু সামনে একটি প্রাণও চলে যাওয়া হচ্ছে অনেক বেশি। কিন্তু বাংলাদেশে তো আমরা দেখি যে আমাদের যে এই ভায়োলেন্স এটা ইনস্টিটিউশনালাইজ হয়ে গেছে। তো আপনার গ্রামের ইলেকশন বলেন, উপজেলা ইলেকশন বলেন, ইউনিয়ন ইলেকশন বলেন, এইগুলোতে নৃশংসতা একটা লেভেল পর্যন্ত থাকে। কিন্তু আমি বলবো যে ইংরেজিতে প্রবাদ আছে, মর্নিং শোজ দ্য ডে। আমাদের যে ঢাকা 8-এর যে স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির যে এই মৃত্যুটা হলো, বা তাকে যে অ্যাসাসিনেট করা হয়েছে, তাকে খুন করা হয়েছে, এই রকম একটা বড় সিকিউরিটি ল্যাপস, এটাই হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের হচ্ছে বিশাল বড় দুর্বলতা। 2, আপনি কেননা এখানে দেখুন ওকে হত্যা করা হলো, তারপর আমাদের দেশে তো বিজিবি নেই, আমাদের দেশে আনসার নেই, আমাদের দেশে পুলিশ নেই, আর্মি নেই। তো ওকে হত্যা করে তারপর হচ্ছে বর্ডার পার হয়ে তারপর হচ্ছে ভারতে বসে সে ভিডিও মেসেজ দিচ্ছে, তারপর সে আবার বলছে যে সে দেয় নাই, এবং এটা নিয়ে নানান ধরনের ধোঁয়াশা হচ্ছে। কোনো অ্যাকাউন্টেবিলিটি বলে আমাদের বাংলাদেশে বলে কিছু নাই। তো এখানে হচ্ছে যে দায়বদ্ধতা বলেও কিছু নাই, এবং এখানে একটা মানুষেরও চাকরি হারালো না। স্বরাষ্ট্র উপদেষ্টার এখানে যে সবচেয়ে বড় এখানে দায়িত্ব হওয়া উচিত ছিল, উনি বহাল তবিতে আছেন। আমি বলছি যে উনি এটার জন্য দায়ী না, বাট উনি হচ্ছে এটার জন্য রেসপন্সিবিলিটি ওনার নেওয়া উচিত ছিল। আচ্ছা, 2,
আপনি দেখেন, আপনি ভায়োলেন্সের কথা বলছেন, ভায়োলেন্স তো হরহামেশা হচ্ছে। আপনার এই মবের নামে, এখন তো মব বলতেও তো আপনার এখানে হচ্ছে যে মামলা হামলার ভয় আবার সেই আওয়ামী সরকারের মতো এখানে ফেরত আসছে। তো নিও ফ্যাসিজম যেটাকে বলে, তো এখানে মবের এখান থেকেই তো আমাদের এখানে যে অর্গানাইজড ভায়োলেন্স, সে হোক হচ্ছে নিউজ পেপারে আগুন দেওয়া, হোক হচ্ছে যে ছায়ানটের উদিচি এখানে আগুন দেওয়া, বা হচ্ছে যে একজন হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিকে হচ্ছে নিরীহ ব্যক্তিকে হচ্ছে পিটিয়ে মেরে ফেলা, মব লিঞ্চিং এখানে, এবং তারপরে তাকে পুড়িয়ে ফেলা, মাজারে এখানে ভাঙা, এগুলো তো যাত্রা বন্ধ করা, মোরাল পুলিশিং করা, এমনকি ছেলেরা শর্টস পরে থাকলেও তাদেরকে হচ্ছে যে এখানে করা, এটা তো বাংলাদেশে হচ্ছে। আইন শৃঙ্খলার অবস্থাতে আপনি এটাই সামালতে পারেন নাই। আপনি যখন নর্মাল ডে টু ডে রুটিন আপনি সামালতে পারছেন না, তারপর হচ্ছে যে 2 নম্বর হচ্ছে যে আপনি ইলেকশনের মতো এত বড় একটা এক্সারসাইজ আপনি করছেন, যেখানে 12 কোটির মতো ইলেকটোরেট এখানে আছে প্রায়, তাদের এখানে ভোটটা আপনি এখানে অ্যারেঞ্জ করবেন, তখন এইটা আপনার এখানে আপনার এই ইন্টারমিনিস্ট্রিয়াল কোঅর্ডিনেশন কোথায় আছে? এক্সটার্নাল কোনো থ্রেট দেখেন? এক্সটার্নালও আছে, ইন্টারনালও আছে। কেন এক্সটার্নালের মধ্যে 3টি জিনিস আছে। এক, আমাদের এই বিগত 16 থেকে 18 মাসে আমরা নানান সময় খবর পাচ্ছি এবং পেপারও আসছে যে এখানে হচ্ছে জঙ্গিবাদী যারা আছে বা জঙ্গি মৌলবাদী যারা আছে, তাদের এখানে রাইট উইং টেরর গ্রুপসের সাথে যাদের সম্পৃক্ততা আছে, তাদের কিন্তু বাংলাদেশে আনাগোনা হওয়ার আমরা গুঞ্জন শুনতে পাচ্ছি। এখন এটা হচ্ছে যারা এখানে কনসার্ন এজেন্সিস, তারা এটা এখানে দায়িত্ব নিতে পারবে, তারা বলতে পারবে, কিন্তু এই রিপোর্টগুলো কানে আসে। 2, আমরা ভারতকে খেপানোর জন্যে বা অনেকটা হচ্ছে যে ভারতকে এর সাথে এখানে হচ্ছে যে এক ধরনের একটা চাপে রাখার জন্য আমরা অনেক সময় কিন্তু হচ্ছে ভারতের এখানে ভারত বিরোধী গ্রুপগুলোকে আমরা হচ্ছে ওদের জন্য উদারভাবে হচ্ছে আমরা এখানে হচ্ছে ওদের সাথে একটা সম্পৃক্ততা বা আমরা বাড়ানোর চেষ্টা করছি। এবং 3 নম্বর হচ্ছে যদি আপনি দেখেন, এমনকি যদি আপনি এটাও ধরেন, শেখ হাসিনা যে এখানে ভারতে বসে আছেন এবং গার্ডিয়ানের রিপোর্ট দিয়ে এখানে বলছি, উনার স্পিচেও কিন্তু উনি এখানে বলেছেন যে ইলেকশন বয়কট করতেন না, কিন্তু এখানে উনার কিন্তু স্পিচে কিন্তু এখানে আমরা দেখবো যে আওয়ামী লীগে তো এখানে আগের যে ডেটা অনুযায়ী 30 থেকে 32% তো লোক তো আগে ট্র্যাডিশনালি আওয়ামী লীগকে সমর্থন করতো, তারা এখন ধরেন 10% ওখান থেকে সরে আসলো, তবু 20%-এর মতো তো লোক আছে যে ট্র্যাডিশনালি আওয়ামী লীগকে ফর বেটার অর ফর ওয়ার্স তারা সাপোর্ট করবে। তাদের মধ্যে তারা কীরকম রিয়াকশনটা দিবে। এবং আমরা তো এখানে আরেকটা জিনিস যেটা আমরা এখানে না করলেই নয়, এখানে আমরা এখন সামনে যে এখন দেখছি যে 2টি রাজনৈতিক দল, বিশেষত জামায়াতে ইসলামী, এখানে যে ওদের কথাগুলো আরও বেশি হচ্ছে স্ট্রাইডেন্ট হয়ে যাচ্ছে, আরও মিলিটেন্ট হয়ে যাচ্ছে, এবং আমরা দেখছি হচ্ছে তাদের সমর্থকরা আরও বেশি হচ্ছে নো ননসেন্স এখানে হচ্ছে যে আনঅ্যাপোলজেটিকলি এখানে হচ্ছে পলিটিক্যালি ইনকারেক্ট এখানে হচ্ছে ওরা কথাবার্তা বলছে। জামাতে আমিরি যদি বলেন যে 51% হচ্ছে আমাদের দেশের মহিলা জনসংখ্যা, আমাদের ইলেকটোরেট হচ্ছে 49%। উনি তো আল জাজিরা এখানে ইন্টারভিউতে অকপটে বলে দিয়েছেন যে ওনাদের গঠনতন্ত্র অনুযায়ী ওনারা হচ্ছে কোনো মহিলাকে হচ্ছে জামাতে ইসলামের আমির হিসেবে নেবেন না। তার মানে হি ইজ আইদার কনফিডেন্ট যে জামাতে যারা হচ্ছে এখানে বোধহয় 43% ওদের এখানে সদস্য হচ্ছে মহিলা, ওনাদের সাপোর্টটা পাবেন, বা এখানে হচ্ছে যে আমাদের বাংলাদেশে এখানে যে মহিলা ভোটার আছে তাদেরকে একটা অংশ নিয়ে টানতে পারবেন, হচ্ছে 1 বা 2 হচ্ছে যে ওদের ছাড়া উনি জিততে পারেন। এবং ইলেকশনে যদি আপনি এখানে মনে করেন যে ইলেকশনটা এখনও বাংলাদেশে নির্বাচন হওয়ার আগেও একটা অস্থিতিশীলতা হওয়ার সম্ভাবনা আছে, এবং 2 নম্বর হচ্ছে ইলেকশন রেজাল্টটা হওয়ার পর যদি কোনো একটা দল যদি এটাকে সমর্থন না করে, ধরুন জামাত মনে করলো যে ইলেকশনে ওরা বলছে কারচুপি হয়েছে, বা বিএনপি যদি কারচুপি করে, পোস্ট ইলেকশন ভায়োলেন্সটা কী হবে। এবং তার সাথে সাথে আমাদের আরেকটা জিনিসের মাথায় রাখতে হবে যে হঠাৎ করে কেন ভারতীয় হাই কমিশন তাদের ফ্যামিলি মেম্বার্সদেরকে এখানে হচ্ছে নো ফ্যামিলি স্টেশন করে এখানে হচ্ছে তাদের ফ্যামিলিগুলো ছেড়ে দিল। তার মানে একটা আশঙ্কা কিন্তু ওদের মধ্যেও একটা আছে যে তারা হয়তো নিরাপত্তা এখানে হীনতাতে ভুগছে। তো এই সুযোগে যারা মনে করেন যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্কটা খারাপ করার জন্য কেউ না কেউ এখানে হয়তো বা এখানে হচ্ছে এটা সুযোগ নিতে পারে। তো এই সময় কিন্তু আমাদের এজেন্সিসগুলো অত্যন্ত সতর্ক হতে হবে যে বাংলাদেশকে ইউজ করে কারা যদি এখানে তাদের জিও পলিটিক্যাল এজেন্ডা না সেট করতে পারে। এবং রোহিঙ্গা করিডোরের ব্যাপারেও তো এখানে নানান ধরনের মানে এখানে জল্পনা কল্পনা হয়েছিল, এবং এখন তো সিকিউরিটি কোঅর্ডিনেশন কতটুকু আছে এটার ব্যাপারে আমি যথেষ্ট সন্দিহান। তো এই রকম একটা কেওটিক এনভায়রনমেন্টে যেখানে কোনো শৃঙ্খলা নাই, যেখানে কোনো দায়বদ্ধতা নাই, এখানে কিন্তু থার্ড পার্টি এখানে ইন্টারেস্ট এটা বেনিফিট নিতেই পারে। স্যার আজিজ, আমরা ফাইনাল রাউন্ডে, সো আপনার পালা। বিষয়টা হলো, ধরেন আমি যেটা বলছি, দেশের ধরেন একমাত্র রিজার্ভ বিনিয়োগ নাই বলে রিজার্ভ, এরপরে রিজার্ভ ছাড়া ব্যবসা নাই, দেশে কোনো বিনিয়োগ নাই,
মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত হয়ে গেছে, নিম্ন মধ্যবিত্ত হতদরিদ্র হয়ে গেছে, 3 কোটি লোক বেকার বিশ্ব ব্যাংকের জরিপ অনুযায়ী, 3 কোটি লোক বেকার। এখন ধরেন বিশ্ব ব্যাংকের জরিপ অনুযায়ী 3.5% জিডিপি গ্রোথ হবে এবছরের শেষে, তাহলে দেশটা তো দুর্ভিক্ষ হওয়ার সম্ভাবনা। সুতরাং এই অবস্থায় ধরেন নির্বাচন হলো কোনো কারণে, সরকারও গঠন করতে দিল, সরকারটা চলবে কিভাবে? এরপরে যেটা বলা হয়েছে 9030 স্কোয়ার ফিটের আপনার এক একটা করে ফ্ল্যাট পরবর্তী মন্ত্রী হবে। এখানে এই সরকারের ইন্টারেস্টটা কি? এখানে প্রজেক্ট করছে, অবশ্য বাদ করছে, সরকারি প্রজাতন্ত্রের কর্মচারীদের বেতন প্রায় 2 গুণ বাড়াই দিছিল, এটা প্রজেক্টের অ্যাবস্টেন্ড করছে, এটা ঠিক আছে, কিন্তু এগুলো হাতে নিছে কেন? এগুলোর উদ্দেশ্য কি? এগুলো কিন্তু মানুষ চিন্তা করে। ধরেন অনেক বিমানে পরিচালনা পর্ষদে, বিমানে পরিচালনা পরিষদ, নির্বাচন কমিশনের সচিব, উপদেষ্টা, বিমানে পরিচালনা পরিষদ পুনর্গঠন করছে। এখন ধরেন বাইরের থেকে অনেক বিমান টিমান কেনা হচ্ছে, এখন ওইটা অ্যাপ্রুভ করার জন্যে নাকি আপনি দেখেন ওখান থেকে কোনো কমিশন বাণিজ্য হয় কিনা এগুলো দেখার জন্যে। এখন আপনি বলেন ইলেকশন হবে 12 তারিখে, ইলেকশনের সেক্রেটারিকে বিমান বোর্ডে নেয়, আর আমার বক্তব্য হলো ওখানে বোর্ডের নিচে ইলেকশনের সেক্রেটারি, সিনিয়র সেক্রেটারি উনি, তারপরে আপনার নিরাপত্তা উপদেষ্টা, তারপরে বিদ্যুৎ উপদেষ্টা, এরা 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 ওই বোর্ডের মেম্বার হয় কি করে বলেন? উদ্দেশ্য তো নিশ্চয়ই একটা হিডেন কোনো উদ্দেশ্য আছে, নইলে বোর্ডের সদস্য একজন উপদেষ্টা হতে যাবে কেন? এখানে হয় বোর্ডে এই সবগুলো অ্যাপ্রুভ করবে, অ্যাপ্রুভ করার জন্য গেছে, একটা ওই এগ্রিমেন্টের কোনো অংশ আছে, অথবা হয় পাকিস্তান, যেমন চীনকেও তো সন্তুষ্ট করার চেষ্টা করতেছে, অলরেডি ফেনি রিফিজেট ওখানে ড্রোনের জন্য চীনকে দিয়ে দিছে। আর ধরেন এই যে আমাদের নিউমারিং ডাবল করলে এটা তো প্রফিটেবল, এখানে তো স্ট্রাইক চলতেছে, কাজ হচ্ছে না, তাকে দিবেই। বলেন এই রিস্কগুলো কেন নিচ্ছে? পে স্কেল কমিশন এতটা এখানে এতটা ভর্তুকি দিয়ে বা এতটা বাড়িয়ে এখানে এই সময় কেন এখানে এটা দিচ্ছে? এটা তো পরে সরকারের জন্য ছেড়ে দিতে পারে। এটা এখন সমালোচনার কারণে এটা অ্যাবান্ডন করছে, বলছে এই সরকারের সময় হবে না, তা বুঝলাম, কিন্তু 9030 স্কোয়ার ফিট, বলেন ফুটবল খেলার ফিল্ড আছে নাকি ওটার ভিতরে? সুইমিং পুল আছে, সুইমিং পুল থাকুক, 9030 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট হবে, আর সামনের মন্ত্রী, তোমার ব্যথা কি? এখানে তো 71টা বাংলোই আছে, এছাড়া তো কয়েকটা আছে, তো চলবে, গরিবদের চলবে, অসুবিধা নেই, বাড়াবাড়ি যাবে, সমস্যা কি? বাংলোগুলো খারাপ না তো? হ্যাঁ, বাংলোগুলো তো আছে, যথেষ্ট 71টা ভালো বাংলো আছে। ওখানে নাকি অনেকে বলে যে বড় বড় অফিসারদের কিছু দখলে আছে সরাই দিবে প্রয়োজনে, সরকারি অফিসে, ছোট অফিসে যাবে। জাপানে আছে না, 2 রুমে থাকে না, অসুবিধা আছে? অসুবিধা নাই তো, ভারতেও তো ওইভাবেই চলে। তো এখানে 9030 স্কোয়ার ফিট, আপনি চিন্তা করেন, এটা তো আমার তখনই মনে হয় ওই রূপপুর অ্যাটমিক সেন্টার বানাতে, বালিশ তুলতে, হারিকেন তুলতে, একটা হারিকেন তুলতে 3000-5000 কোটি টাকা, 1000 লাখ টাকা খরচ পড়ছে, এরকম একটা কিছু কিনে। অথবা এই প্রজেক্টের সাথে কোনো বিনিয়োগকারী আছে, যেখানে সাথে কোনো বলা হয় না, এই সরকারের ভিতরেও সরকার আছে, তারা এটাকে আনস্টেবল করার জন্যও চেষ্টা হচ্ছে, ইলেকশন না করার জন্যও চেষ্টা হচ্ছে। এগুলো হচ্ছে তো, কারণ অনেকেই তো আঙুল ফুলে কলা গাছ হয়েছে, যাই বলেন, হয়তো অনেকে বলে যে এনসিপির যারা আছে তাদের বিতর্কিত করা হয়েছে, মিডিয়াকে তারা দায়ী করে, এই সেই মিডিয়াকে দায়ী। একজন যদি হাঁস খায়, 300 ফিটে হাঁস খায়, ওখান থেকে আসে হাঁস বন্ধ হয়ে গেলে ওয়েস্ট ইন্ডিয়াতে হাঁস খায়, ছাত্র জীবনে কয়দিন খাইছেন? ভ্যান গাড়ির থেকে রুটি কিনে খাইছেন, এখন ওয়েস্ট ইন্ডিয়াকে হাঁস খান, আর সারা রাত রাস্তায় করেন আপনি উপদেষ্টা, সারা রাতে। এখনও তো 2 উপদেষ্টা ছিল, এখনও মিন্টো রোডে তো বাড়ি এখনও দখলে রাখছে, রেখে পলিটিক্স করতেছে। এটা তো হয় না। অর্থাৎ এখন আমি বলবো যে এই যে খেলা, এই খেলাটা ডক্টর মোহাম্মদ ইউনূস খেলতেছে, এবং তার যে সারা পৃথিবী জুড়ে ইমেজ, সেটাকে তিনি এখন ধ্বংস করবে। তিনি মরিয়া হয়ে গেছে এবং বিদেশি এজেন্ডা বাস্তবায়নের জন্য এই কাজগুলি করতেছে। তারপরে গোপন চুক্তি, আপনি বলেন এই যে এখন কেন গোপন চুক্তি, এখন কেন বড় বড় এগ্রিমেন্ট? এটার উদ্দেশ্য হচ্ছে যে এটা তো ইলেকশন, তার মাথার ভিতরে ইলেকশন নাই। ইলেকশন থাকলে কি করে সম্ভব? ইলেকশনে জিতলে সরকার গঠন করবে, তাহলে এইসব এগ্রিমেন্ট করে কেমনে? তার মানে উদ্দেশ্য হচ্ছে তার মাথার ভিতরে আছে ইলেকশনকে ঠেকায় দেওয়া,
ইলেকশনকে ঠেকাই দেওয়া। আপনি বলেন তিনি এখন 3-0 থিওরি নিয়ে চলছে, আছে না? নোবেল প্রাইজ যখন পাইছিল তখন বলছিল যে আপনার পভার্টিকে জাদুঘরে, ক্ষুধাকে জাদুঘরে। এখন তো জাদুঘরের দামি দামি জিনিস, ক্ষুধা তো এখন রাস্তায় নেমে পড়ছে। ক্ষুধা 3-0, একটা ছিল 0 পভার্টি। এখন তো মানুষ তো গরিব হয়ে গেছে, এখন তো বাজারঘাট করতে পারে না মানুষ, এমন অবস্থায় চলে গেছে। তারপরে 0 এমিশন। আপনি বলেন বাংলাদেশ এখন পলিউশনে ঢাকা, হ্যাঁ, সেকেন্ড ঢাকা হয়ে গেছে। কই ওনার 3-0 কি? আর 3-0 আনএমপ্লয়মেন্ট, 3 কোটি লোক বেকার। তো উনি কি করলো? ওনার 3-0 থিওরি তো কাজ করতেছে না বাংলাদেশে। পারভেজ, জি, আমাদের দেশে সার্বিক যে অর্থনীতি অবস্থা অত্যন্ত ভঙ্গুর। আমার কথা না, অনেকে বলবে দেখো একটা প্রোগ্রামে বসে সবসময় হচ্ছে দেশে এখানে ভয় দেখানোর ব্যবস্থা করে। IMF এর রিপোর্ট, দরকার হলে যাদের খুব খেপে যাচ্ছেন তারা IMF এর কলার ধরুন। IMF এর এখানে হচ্ছে আউটলুক হচ্ছে 2026 সালে যেই নির্বাচিত সরকার হবে তার জন্য একটা অর্থনৈতিক চ্যালেঞ্জ আছে। ওরা বলে দিচ্ছে ব্যাংকিং সেক্টরে প্রচুর দুর্বলতা আছে, ব্যাংকিং সেক্টরটা কলাপস হলেও হতে পারে। তো এটা নিয়ে একটা এখানে ওদের যথেষ্ট চিন্তা আছে। আমাদের এক্সচেঞ্জ রেট টাকার থেকে ডলারের সাথে, ওটা এখনও পুরোপুরি অ্যাডজাস্ট করা হয় নাই। এবং আমাদের যেই সব কঠিন যে এখানে সংস্কার করা উচিত ছিল অর্থনৈতিক সংস্কার, ওগুলোও করা হয় না। এবং অবশ্যই ওর সাথে হচ্ছে যে 21% উপরে মানুষ হচ্ছে দারিদ্র সীমানার নিচে। বেকারত্বের হার হচ্ছে যে আমাদের তরুণদের মধ্যে হচ্ছে প্রায় 30% মতো। এবং তার সাথে সাথে আরও খারাপ খবর হচ্ছে যে আমাদের এই ফরেন ডেট সার্ভিসিং, যে আসল এবং সুদ মিলে আমাদের এই বছর আমরা দিয়েছি হচ্ছে $7.1 বিলিয়ন, $7.09 বিলিয়ন। তার মানে, এবং এটা আর সামনে আরও বাড়বে, কেন আমাদের এখানে LDC গ্র্যাজুয়েশন যত আমরা সামনাসামনি আসে আমাদের কমার্শিয়াল লোনসগুলোতে চড়ার সুদ দিচ্ছি। তার সাথে সাথে IMF এটাও ফোরকাস্ট করেছে নির্বাচনের পরে অস্থিতিশীলতা হলে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার আরও কমে যাবে। তার মানে ওরা ধরে নিচ্ছে যে নির্বাচনের প্রাককালীন, নির্বাচনের সময় ও নির্বাচনের পরে অস্থিতিশীলতা হতে পারে। এবং বৈদেশিক বিনিয়োগের কথা তো ছেড়েই দেন, দেশি বিনিয়োগও নেই। এবং আস্তে আস্তে যেটা হচ্ছে যে ব্যবসায়ীরা এখান থেকে ওরা তল্লিতাপ্পা গুটিয়ে নিয়ে বিদেশে চলে যাওয়ার এখানে প্রক্রিয়াটা শুরু হচ্ছে। এইরকম একটা সময় যে আপনার নির্বাচনের নিয়ে যখন এখানে জনগণকে আশ্বস্ত করা উচিত, আমরা দেখছি অন্তর্বর্তীকালীন সরকার বিদেশি শক্তিদের সাথে চুক্তি এখানে স্বাক্ষর করার জন্য ব্যস্ত হয়ে গেছে। তাহলে আগের সরকার এই সরকারের মধ্যে আপনার মানে গুণগত ফারাকটা কি? আমরা তো আগে বলতাম যে ভারতের সাথে বা চীনের সাথে আওয়ামী সরকার শেখ হাসিনার নেতৃত্বে অনেকগুলো গোপন চুক্তি এখানে স্বাক্ষর করেছে, যেটা জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টি করতো। তাহলে চোখের সামনে দেখছি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। বিদেশি উপদেষ্টাদেরকে এনে এখানে বিদেশি বসবাসরত যারা উপদেষ্টা আছেন, হতেই পারে তাদের তো কোনো দায়বদ্ধতা নেই। দেশে যদি কোনো কিছু সমস্যা হয় তারা দেশের বাইরে চলে যাবেন, তারা তো ফরেন ন্যাশনালিস্ট। কিন্তু আমাদের দেশে কি হবে? এই ঝামেলাটাতে আমরা আটকাবো কী করে? এবং আপনার যেটা সবচেয়ে সমস্যার বিষয় হচ্ছে যে আমাদের অল্টারনেটিভসও নেই। একটা হচ্ছে যে বিএনপি, যেটার ব্যাপারে এক অংশ এখনও সন্দিহান, কেন ওরা মনে করছে যে বিএনপি এখনও আসলে কসমেটিক চেঞ্জ হয়েছে, ওরা যা মানুষকে বলার জন্য বলছে, কিন্তু এখনও কংক্রিট প্ল্যানস হয় নাই। এবং 2 হচ্ছে উপযুক্ত এখানে লোকগুলোকে ওরা হচ্ছে বিএনপিতে সব জড়ো করতে পারবে না কিনা, এবং চ্যালেঞ্জ বিট করার মতো মুন্সিয়ানা আছে না কিনা। এবং 2, জামায়াতে ইসলামী, যাকে মনে হচ্ছে যে বাংলাদেশের আমাদের যে সামগ্রিক ইতিহাস বা সামগ্রিক সংস্কৃতি বা আমাদের যে এই একটা কালচার অফ টলারেন্স আছে, ওটাকে নতুন করে ওরা রিভাইজ করতে চাচ্ছে একটা পপুলিস্ট একটা রিলিজিয়াস ন্যারেটিভ দিয়ে। তো এবং অবশ্যই তাদের হচ্ছে যে ভারতের সাথে একটা বিরোধিতা করা হচ্ছে, একটা প্ল্যাঙ্কে এটা চলে আসে। এখন এইরকম দুটো অপশন নিয়ে আমাদের দেশের সামনে, এবং অবশ্যই হচ্ছে সঙ্গে সঙ্গে হচ্ছে আওয়ামী লীগের যে এখানে যারা সমর্থক আছে, এই নির্বাচনে আপনি বাদ দিয়ে রাখলেন, কিন্তু 2 বছর ডাউন দ্য লাইন, 3 বছর ডাউন দ্য লাইন, 4 বছর পর তখন কি অবস্থাটা হবে? এবং যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে সম্পর্ক যখন ভালো হয়ে যাবে, এটা জাস্ট সময়ের ব্যাপার, এবং এই চুক্তিগুলো ওটাই ইন্ডিকেট করছে, তখন যুক্তরাষ্ট্র তখন আবার কি বাংলাদেশকে ভারতের সিকিউরিটি লেন্স দিয়ে দেখা শুরু করবেন না কিনা, তখন আমাদের কি অবস্থা হবে? আমরা কিন্তু এখন মনে করছি যে যুক্তরাষ্ট্রের সমর্থনে আমরা খুব লাফালাফি করছি। সাদ্দাম হোসেনও কিন্তু ইরাকের হয়ে যখন ইরানের সাথে 8 বছরের রক্তক্ষয়ী সংঘর্ষ করলেও সে কিন্তু হচ্ছে যুক্তরাষ্ট্রের পেয়ারের লোক ছিল। সিআইএর অ্যাডভাইজারে আসতো, মিলিটারি এখানে কনসাইনমেন্ট হতো, ইত্যাদি হতো। সেই সাদ্দাম হোসেনকে যুক্তরাষ্ট্র যখন কাজ হয়ে গেল, টিস্যু পেপারের মতো ফেলে দিল, তাকে ফাঁসি এখানে কাজ হলো। ওসামা বিন লাদেনও কিন্তু ওই মুজাহিদিনদেরকে যে ওরা আফগানিস্তানে ওরা যখন ফাইন্যান্স করছে, ওটারই এখানে একটা বাই প্রোডাক্ট।
তো যুক্তরাষ্ট্র যে কোনো দেশের মতোই তারা তাদের নীতিটাকে ওরা আইডেন্টিফাই করে এবং নীতিটাকে দিয়ে ওরা হচ্ছে সাময়িকভাবে হচ্ছে ওরা পার্টনার চেঞ্জ করতে থাকে। কিন্তু বাংলাদেশ যে এরকম ভূ রাজনৈতিক পরিবেশে আছে, ভঙ্গুর ভূ রাজনৈতিক পরিবেশে আছে, আমরা কিন্তু এখানে আমাদের নেইবারদের প্রতিবেশীদেরকে বদলাতে পারবো না। আমাদের দুইটি প্রতিবেশী মিয়ানমার এবং ভারতের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে মানে লেস দেন আইডিয়াল, মানে বরঞ্চ বলবো যে আমাদের অত্যন্ত হচ্ছে যে একটা বাজে সম্পর্ক আছে। এবং তার সাথে সাথে আমরা এখনও জানি না যে এই যে নতুন যে গ্লোবাল অর্ডার আছে এটাকে আমরা যুক্তরাষ্ট্রের দলে ঢুকবো না চীনের দলে ঢুকবো। আমরা যে বলি যে আমরা সবার সাথে এখানে আমরা স্ট্র্যাটেজিক ইন্টারেস্টে করবো, আমেরিকান অ্যাম্বাসেডার যখন নবনিযুক্ত যে ব্রেন্ট ক্রিস্টেনসেন এসেই তো বলে দিয়েছে যে চীনের এখানে প্রভাব অনেক বেশি বেড়ে গেছে বাংলাদেশে, এবং তারপর চীনা দূতাবাস থেকেও কিন্তু একটা করা এখানে ওয়ার অফ ওয়ার্ডস আছে। তো রাজনৈতিক সরকার যেই আসবে, যদি নির্বাচন এখানে সুষ্ঠু মতো হয়, তাদেরকে এই সমস্যা এখানে ফেস করবে। এর মধ্যে যদি অন্তর্বর্তীকালীন সরকার তার মূল দায়িত্ব থেকে সরে গিয়ে এখানে অন্যান্য এজেন্ডা বাস্তবায়ন করে, তাহলে দেশে আমরা কোথায় নির্বাচন হবে, এবং নির্বাচন হলেও ওই নির্বাচন থেকে যে নির্বাচিত সরকার কি স্বস্তি থেকে আমাদেরকে কাজ করতে পারবে না কিনা এবং জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবে না কিনা। আমি চাই যে আমার যে এই সংখ্যাগুলো সকল ভুল প্রমাণিত হোক, মানুষ আমাকে বলুক যে হচ্ছে আপনি ভুল কথা বলেছেন। আই এম হ্যাপি টু বি প্রুভড রং। দেশ ভালো হোক, কিন্তু দেশের ভালো করার জন্য আমাদের যে স্টেক হোল্ডাররা তারা কি দেশের ভালো কথা চিন্তা করে কি ওইভাবে আগাচ্ছেন না কিনা, এটা সময় বলে দেবে। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার পারভেজ করিম আব্বাসী এবং মিস্টার এম এ আজিজ, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। আর মাত্র কয়েকটা দিন বাকি নির্বাচনের, আমার অতিথিরা নির্বাচনকে কেন্দ্র করে পুরো আলোচনাটা করেছেন। নির্বাচনটা হবে কি হবে না, হলে কেমন হবে, বা নির্বাচন পরবর্তী পরিস্থিতি কি, সেটা ওনারা ব্যাখ্যা বিশ্লেষণ করবার চেষ্টা করেছেন। অভ্যন্তরীণ বিষয়াদি আলোচনা করেছেন, আঞ্চলিক পরিস্থিতি এবং বৈশ্বিক পরিস্থিতিও আলোচনা করেছেন। সব কথার মূল কথা যে সামনের দিনগুলো খুব একটা সুখকর স্বস্তিকর বাংলাদেশের জন্য, এটা মনে করবার কোনো কারণ নেই। এবং নির্বাচনকে কেন্দ্র করেও যা কিছু নির্বাচনের পূর্বে এবং পরে আছে সেটাও খুব আনন্দের বার্তা বয়ে আনবে, সেটাও মনে করবার কোনো কারণ নেই। অন্তত পরিস্থিতি বিশ্লেষণ করলে সেটাই দাঁড়ায়। উল্টোটাও হতে পারে, যেটা আমার একজন অতিথি বলছিলেন যে আমরা যদি ভুল প্রমাণিত হই আমরাই সবচেয়ে খুশি হব, কারণ দেশের স্বার্থটা সবচেয়ে আগে। যাই হোক, শুধু একটাই কথা সবার জন্যে, সেটা হচ্ছে যে নিরাপদে থাকবেন এবং নিরাপদে থাকবেন। এই নিরাপত্তাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ব্যক্তি জীবনে এবং নাগরিকদের জীবনে, সামগ্রিকভাবে দেশের জন্য। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।